আমরা দেখছিলাম ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে এই সমঝোতাটা কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে এবং প্রথম ভাগটা নিয়ে আশাবাদী ছিল সবাই, সুইজারল্যান্ডে এটা হবে। পরবর্তীতে দেখলাম দুদিন আগে ভার্চুয়ালি একটা চুক্তি সই হয়ে গেল, একটা ময়ূর স্বাক্ষরিত হলো। এরপর জানিয়ে দেওয়া হলো যে সুইজারল্যান্ডে আসলে এই শান্তি আলোচনাটা হচ্ছে না কোনো বিশেষ কারণে, নাকি প্রয়োজন নেই, ভার্চুয়ালি হয়ে গেছে তাই? কি বলবেন আসলে আপনার দিক থেকে? ধন্যবাদ আপনাকে এবং ৭১ টেলিভিশনের দর্শক শ্রোতাদের সালাম জানিয়ে আমি এই বিষয়ে আমার আগের একটা টক শোতেও বলেছিলাম যে আমরা আসলে ইরান, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং ইসরায়েল, এই যে ত্রিমুখী যুদ্ধ, এই যুদ্ধে আসলে মাঝে মাঝেই কথা হচ্ছিল যে যে কোনো সময় শান্তি চুক্তি হবে। কিন্তু আমি বলেছিলাম যে আসলে ফগ অফ ওয়ার নামে একটা কথা আছে, অনিশ্চয়তা। আর এই যুদ্ধে যেহেতু আপনার দেশ ইরানের সাথে শুধু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা নয়, এর সাথে ইসরায়েল ওতপ্রোতভাবে জড়িত। মেইন প্লেয়ার কিন্তু ইসরায়েল। ইসরায়েলকে সাহায্য করার জন্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যুদ্ধে জড়িত হয়। তো আবার ইরানের পক্ষে আপনি জানেন যে তাদের প্রক্সি হিজবুল্লাহ এবং ইয়েতে আপনার হুতিরা আছে। তো এই যুদ্ধ নিয়ে আমরা দেখলাম যে ২৮শে ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হলো। এটাতে ইসরায়েল তাদের এটার নাম দিল রোরিং লায়ন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বলল এটাকে এপিক ফিউরি। তো যাই হোক, এই যুদ্ধের জন্য কিছুদিন আগে আমরা দেখলাম যে তারা একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে বিটুইন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং ইরান। কিন্তু এই যুদ্ধে যে আরো দুটো পার্টি আছে, ইসরায়েল এবং হিজবুল্লাহ, এরা কিন্তু এটার সাথে কোনোভাবেই ওদের নামই ওখানে আসেনি। তখনই ধারণা করা হচ্ছিল যে আসলে শান্তি চুক্তির দিকে যাওয়াটা একটা অনিশ্চয়তা। এবং আজকে আমরা তাই দেখলাম যে সুইজারল্যান্ডে যে হওয়ার কথা ছিল, কথাবার্তা হওয়ার কথা ছিল, চুক্তি সাইন হওয়ার কথা ছিল, কিন্তু এটা পোস্টপোন করে দেওয়া হয়েছে। সুতরাং আমি ব্যক্তিগতভাবে আশাবাদী নই। একদম স্পষ্ট কথা, ব্যক্তিগতভাবে আশাবাদী নন। আমি একটু আসিফ বিন আলী আপনার মন্তব্যটা শুনতে চাই, কারণ আন্তর্জাতিক অঙ্গনের অন্তত এই প্রেক্ষাপটটা খুব চমৎকার কিছু ব্যাখ্যা আপনার কাছ থেকে বিভিন্ন প্রতিবেদন আমরা পেয়েছি। আজকে এই বিষয়টি একটু জানতে চাই, মানে সুইজারল্যান্ডে ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা একটা শঙ্কার দিকে চলে গেল কিনা একটু জানাবেন যুদ্ধবিরতিতে, আপনার অবজারভেশন। আরেকটা বিষয় একটু বলবেন, বলা হয় ইসরায়েল চুক্তি করে চুক্তি ভাঙার জন্য, ইতিহাসে তারা বহুবার আসলে চুক্তি বিট্রে করেছে। সেই জায়গা থেকে হিজবুল্লাহর সঙ্গে তাদের চুক্তি হওয়া, সম্মত হওয়া, এটা কি আদৌ আশাবাদী হওয়ার মতো বিষয় কিনা, কোনো ভ্যালু অ্যাড করবে কিনা আসলে বিশ্ব শান্তির জন্য? জি, ধন্যবাদ আমাকে আপনি শুরুতে আমন্ত্রণ জানানোর জন্য। যে চুক্তিটা আমরা বলছি এটা আসলে চুক্তি না, এটা এমওইউ। পার্থক্যটা একটু নজর রাখা জরুরি। চুক্তিটা হবে আগামী ৬০ দিনের মধ্যে আলোচনার প্রেক্ষিতে, তারপরে গিয়ে যেটা হবে সেটা ফাইনাল চুক্তি হবে। তো এই যে ৬০ দিনের যে আলোচনা হওয়ার কথা ছিল 60 ডেজ এর টাইম ফ্রেমে, তার প্রথম সেটব্যাকটা হচ্ছে সুইজারল্যান্ডের এই আলোচনাটা বাতিল হওয়া, এবং যেখানে জেডি ভ্যান্স তিনি তার সফরটা বাতিল করেন, এবং এই সফর বাতিলটা একটা ট্রিগারিং পয়েন্ট। তবে এর পেছনে আমেরিকানদের দিক থেকে যেটা বলা হচ্ছে যে তারা দেখতে চাচ্ছে যে ইরান যেটা বলছে সেটা তারা করতে চাচ্ছে। অন্যদিকে ইরানের দিক থেকে আলাপটা হচ্ছে যে ইসরায়েল এখন পর্যন্ত কিন্তু লেবানন বর্ডারে তাদের অ্যাক্টিভিটিস অব্যাহত রেখেছে। তো দুই দিক থেকেই এই একটা টানাপোড়েন রয়েছে। আমাদেরকে একটা কথা ভুলে গেলে চলবে না, এই চুক্তিটা যখন প্রাথমিকভাবে মানে এমওইউটা সাইন হলো এবং এমওইউ এর ডকুমেন্টটা যখন লিক হলো মিডিয়ার কাছে, তখনই প্রথম যে আলাপটা আসে সেটা বলা হচ্ছিল যে ইউএস এই ডিলে তারা কম সুযোগ সুবিধা পাচ্ছে কম্পেয়ার টু ইরান। ইরান বেশি একটা সুযোগ সুবিধা পাচ্ছে। অন্যদিকে ইরানের ক্ষেত্রেও যেটা হচ্ছে, তারা যখন এটা ফার্সিতে অনুবাদ করে এবং তাদের সংবাদ মাধ্যমগুলোতেও প্রচার করে, তারা এটাকে তাদের বিজয় হিসেবেই দেখাচ্ছে। তো দেখেন, আমেরিকা, ইসরায়েল এবং ইরান তিনটা দেশেই কিন্তু কট্টরপন্থী একটা গ্রুপ রয়েছে যারা আসলে এই শান্তি সমঝোতার বিরোধী, এবং তারা চায় যে যুদ্ধের মাধ্যমে একটা এসপার ওসপার হয়ে যায়। এই প্রবণতা কিন্তু আছে, এবং এই প্রবণতা যেমন মার্কিন প্রশাসনের উপরে চাপ রয়েছে, এই একই
অন্যদিকে ইসরায়েল নিজেই কিন্তু এই প্রবণতার একটা অংশ, বিশেষ করে ইসরায়েলের যিনি সরকার প্রধান, তার যে রাজনৈতিক গেইন, আর রাজনৈতিক গেইন আসলে যুদ্ধ বন্ধ হওয়াতে না, যুদ্ধ কন্টিনিউ হওয়াতে। অন্যদিকে ইরানের ভেতরেও কিন্তু একটা কট্টরপন্থী অংশ রয়েছে যারা আসলে এই চুক্তির সাথে বা এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর সাথে সহমত নয়। তো আমি বলবো যে এটা ডেফিনেটলি শুরুতে একটা আশঙ্কার জায়গা তৈরি করে। তবে আবার এটাও ঠিক যে আমেরিকা চাচ্ছে যে কোনো ভাবেই হোক এই যুদ্ধের অবস্থা থেকে বের হয়ে যেতে, কারণ এতে তাদের খুব একটা লাভ হচ্ছে না। সেটাই একটা আশার জায়গা। মুশকিলটা হচ্ছে কি, মানে যুক্তরাষ্ট্র যে এই যুদ্ধ থেকে বেরোতে চাচ্ছে, তার জন্য আলোচনার জন্য বারবার ইরানের শরণাপন্ন হচ্ছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, কখনো পাকিস্তানের উপর ভর করে নানা কিছু। এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু প্রত্যেকবার টেবিলটা ঘুরে গেছে কিংবা আলোচনা ভেস্তে গেছে ইসরায়েলের কোনো একটা মুভমেন্টের কারণে। এই যুদ্ধটাই শুরু হয়েছে, একদিকে আলোচনা চলছে আর একদিকে ইসরায়েলের হামলা শুরু হলো। তাহলে সেই জায়গা থেকে যেই শান্তি আলোচনার কথা, যেই এমওইউ স্বাক্ষরের কথা আমরা বলছি, আদৌ সেটা হবে কিনা যদি ইসরায়েল তার অবস্থানে এরকমই থাকে? এটা যদি, এটা দুটো জিনিস হতে পারে। দেখেন, যুদ্ধ তো এভাবে চলতে পারে না, এবং যুদ্ধের ক্ষমতার ক্ষেত্রে দুটো জিনিস থাকে, যে এক পক্ষ আর এক পক্ষকে নিঃশেষ করে বা আত্মসমর্পণ করতে বাধ্য করতে পারে কিনা। নিঃসন্দেহে আমেরিকা ইরানের থেকে অনেক বেশি শক্তিশালী, ইসরায়েলও তাই, কিন্তু এই দুই শক্তি আসলে ইরানকে আত্মসমর্পণ করানোর মতন অবস্থায় নেই, এটা একটা বাস্তবতা। হ্যাঁ, তারা এটা জোর করে করতে পারে, কিন্তু তার যে হিউম্যান কস্ট হবে, তার জন্য আমেরিকানরা যেটাকে বলছে যে দে হ্যাভ টু সেন্ড দেয়ার বুটস অন দ্য গ্রাউন্ড, এই রিস্ক আমেরিকানরা নিবে না, অন্তত এখন পর্যন্ত যেটা মনে হয়েছে। তার মানে হচ্ছে যে যুদ্ধটা একটা পর্যায়ে গিয়ে শেষ হতে হবে। এখন দেখার বিষয় হচ্ছে যে এই যুদ্ধ শেষে কার রাজনৈতিক গেইনটা বেশি হয়। আমরা কিন্তু এটা ভুলে গেলে চলবে না, এই যুদ্ধের সাথে কিন্তু ডোমেস্টিক রাজনীতি জড়িত রয়েছে। বিশেষ করে আমেরিকার মধ্যবর্তী নির্বাচন আসন্ন এবং ট্রাম্পের উপরে যথেষ্ট প্রেশার রয়েছে। ট্রাম্পের জন্য এই যুদ্ধ যত জলদি শেষ করতে পারবে ততটাই উপকার। অন্যদিকে ইসরায়েলের জন্য এই যুদ্ধ যতটা কন্টিনিউ হবে, ইসরায়েলের জন্য ততটা উপকার। তো এই যে দুই মিত্রের, দুই পক্ষের টানাপোড়েন, এইটাই আসলে এখন অন্যতম বাধা হয়ে দাঁড়িয়েছে। তাহলে আমরা আলোচনা থেকে এভাবে সিদ্ধান্ত নিতে পারি কিনা যে আমরা আশাবাদী হব কি হব না? আমাদেরকে আশাবাদী হতে হবে। দেখেন, যদি আমরা আশাবাদী না হই, এটা গোটা গ্লোবাল ইকোনমিক সিস্টেম, গোটা গ্লোবাল বিজনেস চেইন, এইটাকে পুরোপুরি হুমকি মুখে ফেলবে। যুদ্ধ বলতে, শুনতে, হ্যাঁ, এগুলো কথাবার্তা বলতে এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করে, কিন্তু বাস্তবতা হচ্ছে এটার সাথে গলফের অনেকগুলো দেশ, শুধু গলফ না, ইভেন দেখেন আমাদের দেশে পর্যন্ত এর ইম্প্যাক্ট ফেলছে। সো পৃথিবীর কোটি কোটি মানুষের জীবন কিন্তু এটার সাথে জড়িত। সো আমাদেরকে ডেফিনেটলি উই হ্যাভ টু হ্যাভ দ্যাট হোপ যে গুড সেন্স প্রিভিল করবে, এই লিডারশিপ গুলো তারা একসাথে বসবে এবং একটা ফেয়ার আলোচনার মাধ্যমে এই যুদ্ধের একটা সমাপ্তি হবে। খুব স্পষ্ট কথা। আরও কিছু বিষয় জানবো, তার আগে ইলিয়াস খান, একটা ছোট মন্তব্য আপনার কাছ থেকে নিতে চাই। যুদ্ধ শুরু থেকে এখন পর্যন্ত যা যা ঘটেছে সে সমস্ত ক্ষেত্র বিবেচনা করলে দেখা যাচ্ছে যা জিয়ে রেখেছে, টিকিয়ে রেখেছে, গতি বাড়িয়েছে ইসরায়েল নানাভাবে। না, যুদ্ধে তো নামিয়েছে ইসরায়েল। আলোচনা যখন হচ্ছিল তখন ইসরায়েল ছিল আলোচনার বাইরে, ইরান আর যুক্তরাষ্ট্র ছিল স্পটলাইট। না, ইসরায়েল বুঝিয়েছিল যে হয়তো এক সপ্তাহের মধ্যে বা 2 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। বাট পরে যুদ্ধটা, এই যেটি কালকে এমওইউ স্বাক্ষর হলো, 107 দিন হয়েছে, এবং 107 দিন যুদ্ধে কিন্তু ইরানকে কিছুই করতে পারেনি। কিছু নেতা হত্যা করেছে বিচ্ছিন্নভাবে, কিছু 40,000-এর মতো বোমা মেরেছে। সর্বোচ্চ নেতা কিন্তু তারা হত্যা করেছে, ঠিক আছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভৌগোলিক কারণে সুবিধা পাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলও পাচ্ছে, কারণ ইসরায়েলে যে আমাদের নিরাপত্তা বিশ্লেষক আছেন তিনি আরও ভালো বললেন, যখন কোনো ক্ষেপণাস্ত্র মারা হয় 2টি না 3টি দেশ হয়ে তারপর কিন্তু আসতে হয়, এবং সেই দেশগুলোতে কিন্তু আমেরিকান বেজ রয়েছে। ইচ্ছে করলে সেটি নির্বিঘ্নে আসতে পারে না কিন্তু ইসরায়েলে। এই ভৌগোলিক কারণে 2টি দেশ সুবিধা পেয়েছে। আর মার্কিন যে বেসগুলো রয়েছে মধ্যপ্রাচ্যে সব কিন্তু মোটামুটি শেষ করে ফেলেছে। ওয়েস্টার্ন মিডিয়ার কি কল্যাণে বলবো বা অকল্যাণে বলবো আমরা কিন্তু জানতে পারছি না, ঠিক সঠিক খবরটি পাচ্ছি না। তারা তাদের মতো করে সংবাদ দিচ্ছে, মার্কিন বিজয় দেখাতে চাচ্ছে, কিন্তু আসলে কিন্তু ভিতর থেকে বিরাট ক্ষতি হয়ে গেছে। এবং মধ্যপ্রাচ্যে যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রভাব ছিল সেটি কিন্তু অনেক কমে গেছে। এবং সে কারণে যুদ্ধের পর থেকে আমেরিকা যখন বুঝতে পেরেছে যে যুদ্ধে যেটা সম্ভব না, তখন কিন্তু আর চেষ্টা করেছে। প্রথম চেষ্টা করেছে কি, আপনি দেখুন যে পাকিস্তানের সেনাপ্রধান, তার সাথে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের খুব সখ্যতা, খুব ভালো সম্পর্ক আমরা জানি, এবং তাকে কিন্তু সেখানে হোয়াইট হাউসে দাওয়াত করে নিয়ে গেছেন তিনি। তার মাধ্যমে এই চেষ্টাটা তিনি করেছেন,
এবং দেখবেন যে 14টি যে সমঝোতা স্মারকে যে ক্লোজ রয়েছে সবগুলো কিন্তু ইরানের পক্ষে, একদম এ টু তার মানে জেড সব বৈশ্বিক জনমত আসলে তৈরি হয়ে গেছে। আমি একটু মোহাম্মদ কামরুজ্জামান একটা ছোট মন্তব্য নেব, তারপর বিরতিতে যাব। সেটা হচ্ছে আসলে মধ্যপ্রাচ্যে যে দেশগুলোর কথা আমরা বলি, ইরানকে কেন যেন মধ্যপ্রাচ্যে অন্যান্য দেশগুলো খুব বেশি বন্ধুত্ব করতে পারেনি বা বন্ধুত্ব হয়নি নানা বাস্তবতায়, অনেকটা একঘরেই করে রেখেছিল ইরান, এবং ইরান হয়তো সেই জায়গা থেকে রাশিয়া বা চীনের সঙ্গে হাতটা বাড়িয়ে দিয়েছে। এবং যে যুদ্ধের কথা আমরা বলছি, এই যুদ্ধে আজ হোক কাল হোক যখন শেষ হবে, তখন কি আসলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্কটা বদলাবে? কি মনে হয় আপনার, নাকি আগের মতোই থাকবে? দেখুন, এই মধ্যপ্রাচ্যের যে সমস্যা, এটা একটা জটিল একটা সমস্যা এবং এই পলিটিক্সটা অত্যন্ত কঠিন। তো নেপোলিয়ান বোনাপার্টের সমসাময়িক একজন প্রুশিয়ান জেনারেল ছিলেন মেজর জেনারেল ভন ক্লজউইচ। উনি বলেছিলেন, ওয়ার ইজ দি এক্সটেনশন অফ পলিটিক্স। অর্থাৎ পলিটিক্স যখন জটিল হয়ে যায়, তখন পলিটিক্স দিয়ে যখন কোনো সমস্যা সমাধান করা না যায়, তখনই আমরা ওয়ারের দিকে অগ্রসর হই। তো এই ওয়ার চলছে এবং এখানে আমরা অনেকগুলো পার্টিকে দেখছি, এবং পার্টিগুলো মাঝে মাঝে এমওইউ করছে, এমওইউর মাধ্যমে ওনারা সিজ ফায়ার করবেন। তো এমওইউ হলো মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু আমরা সবাই জানি যে এই সমস্ত জটিল ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিংটা রাইট আন্ডারস্ট্যান্ডিং হওয়ার চেয়ে বেশি মিসআন্ডারস্ট্যান্ডিং এবং নট আন্ডারস্ট্যান্ডিং হয়, যে কারণে টকগুলো ফেল করে। তো আমার কাছে মনে হচ্ছে যে ইরানকে শায়েস্তা করার জন্য ইসরায়েলের সাথে যেইভাবে জোট বেঁধে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এসছিল, আমার তো মনে হচ্ছে যে ইরান এইবারকার ক্ষেত্রে যেইভাবে ভ্যালিয়েন্টলি ফাইট করেছে এবং যেইভাবে তার জন্য মিত্ররা এগুচ্ছে, সামনে ইরানের জন্য আমি মনে করি সুদিন, এবং ইসরায়েল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার জন্য দুর্দিন আসছে বলে আমি মনে করছি। আপনি মনে করছেন, এবং একটা ন্যারেটিভ যেটা ইরানকে নিয়েছিল বৈশ্বিকভাবে, সেটা কিছুটা হলেও বদলাবে।